মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে ওনার সাথে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মানহানি। আর পুরো অনুষ্ঠানে আজকে আমার সাথে যিনি আছেন তার নাম হলো অ্যাডভোকেট নাসরিন পারভিন লিথি, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, আজকে আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানহানি। মানহানি বিষয়টি হচ্ছে যে প্রথমে আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি যে মানহানি সম্পর্কে আইনে কি বলা আছে? বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর যে আইনটা, সেটা 499 ধারায় মানহানির সংজ্ঞা সম্পর্কে বলা আছে। যেমন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো শব্দ বা চিহ্ন বা এমন কোনো কিছু প্রকাশ হলো যেটাতে তার নিন্দা প্রকাশ করছে, তার বা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার খ্যাতি বা সুনাম নষ্ট হচ্ছে, তাহলে সেটা মানহানি হিসেবে ধরা হবে। আবার মৃত কোনো ব্যক্তির উদ্দেশ্য করেও যদি আমরা এরকম কিছু বলে থাকি যে তার খ্যাতি বা সুনাম নষ্ট হচ্ছে, সেটা মানহানি হিসেবে ধরা হবে। আবার সেম ধারাতেই 499-তেই আবার বলা আছে যে কোন কোন ক্ষেত্রে মানহানি ধরা হবে না। যেমন সরকারি কর্মচারী যদি কোনো কাজের ক্ষেত্রে আমরা বলে থাকি, সেটা মানহানি হবে না, যে সরল উদ্দেশ্যে যদি বলে থাকি। আবার জনকল্যাণার্থে যদি আমরা কোনো কিছু বলে থাকি যে যেটা জনগণের কল্যাণ হবে, সরল উদ্দেশ্যে যদি আমরা বলে থাকি, সেটা মানহানি হিসেবে ধরা হবে না। এমন কিছু 10টা এক্সেপশনের মতো আছে যেটা এই ধারাতেই বলা আছে যে কোনটা মানহানি হবে, কোনটা হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানি যে আপনি যে বললেন যে মানহানি যে বিষয়টা আপনি আমাকে ব্যাখ্যা করলেন, আরেকটা বিষয় দেখা যায় ওই যে আমরা অনেক সময় মানুষের যে নাম কিংবা ছবি পোস্টারিং আকারে যে ছাপিয়ে থাকি বিভিন্ন জায়গায়, যে সে খারাপ বা সে এরকম, আমরা বিভিন্ন পর্যায়ে যেগুলো দেই, হয়তো বা আমরা অনেক সময় মোবাইলের যেটাকে বলি আমরা যে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করে থাকি, সেটা কি মানহানি হিসেবে গণ্য হবে? জি, সেটা মানহানি হিসেবে গণ্য হবে। তবে সেটা যদি ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি ওয়েব ইউজ করে, ওয়েবসাইট ইউজ করে বা অনলাইনে ফেসবুকে বা এরকম যদি ইউজ করে থাকি, তাহলে সেটা আপনার ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আমাদের আছে 2018, সেটার 29 নম্বর ধারাতে সংজ্ঞা আমাদের দণ্ডবিধির 499 ধারাতেই হবে, কিন্তু শাস্তিটা হবে ডিজিটাল নিরাপত্তা আইনের 29 ধারাতে। এটাই হবে আপনার 5 বছর বা 3 বছর শাস্তি, এবং 5 লক্ষ টাকা এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ, বা উভয়টাও হতে পারে। আরেকটা বিষয় জানি, দুইটা কি একসাথে চলবে? কারণ আপনার দুইটা আইন তো আলাদা। আপনি যেটা বলেন যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আলাদা, আর মানহানি যেটা দণ্ডবিধি, দুইটার কি যেটা বলছি দুইটা আইন তো আলাদা আলাদা, কি দুইটা কি একসাথে কি মামলা চলবে? একসাথে দুইটা মামলা চলবে না। যদি আপনি কোর্টে করে থাকেন তাহলে আপনাকে কোর্টেই মামলা চালাতে হবে। আর যদি আপনি না মনে করেন যে না, যেহেতু ওয়েবসাইটগুলোতে আছে বা ডিজিটাল নিরাপত্তার আইনে আপনি করতে চাচ্ছেন মামলাটা, তাহলে আপনাকে ডিজিটাল নিরাপত্তা আইনের আন্ডার আছে, ওইটাতে করতে হবে আপনাকে মামলা, ওইটাই চলবে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এই মামলার প্রসিডিউরটা কি, মামলাটা কিভাবে শুরু হয়? এটা নিম্ন আদালত থেকে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মহানগরের মধ্যে হয়, তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটা করতে পারবেন। হ্যাঁ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও করতে পারবেন। আর যদি আপনার মহানগরের বাইরে হয়, তাহলে আপনার ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোর্টটা, সেখানে আপনি করতে পারবেন। অথবা যদি আবার সিভিলেও করা যায়, যেমন দেওয়ানি মামলা হিসেবে যদি আপনি করতে চান, তাহলে দেওয়ানি মামলা হিসেবে আপনি করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানি, আপনি যেটা বলেন যে সিভিল ম্যাটার, ওটা তো ক্রিমিনাল ম্যাটার, যেটা বললাম যে মেট্রোপলিটন। সিভিল ম্যাটারটা যদি একটু কিছুটা বলতেন যে কিভাবে হয়? সিভিল ম্যাটারে যদি আপনি মামলা করে থাকেন, দেওয়ানি মামলাটা যদি করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেই ক্ষতিপূরণটা আপনি চাচ্ছেন, সেই ক্ষতিপূরণের কিছুটা অংশ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিটা আপনাকে দিয়ে মামলাটা করতে হবে, যে বাদী। আর এই ক্ষেত্রে যে ক্ষতিপূরণটা পাবেন সেটা বাদী নিজে পাবে। আর যদি আপনি ক্রিমিনাল সাইডটাতে মামলাটা করেন, যে ম্যাজিস্ট্রেট কোর্টে করছেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করছেন, সেই ক্ষেত্রে যে ক্ষতিপূরণটা আপনি পাবেন সেটা পাবে রাষ্ট্রপক্ষ, সেখানে বাদী ক্ষতিপূরণটা পাচ্ছে না। ক্রিমিনাল ম্যাটারে পাবে রাষ্ট্রপক্ষ, আর সিভিলে পাবে যে বাদী, সে বাদী। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এই মামলার বাদী কে হতে পারে? যে ক্ষতিগ্রস্ত বা যার সুনাম নষ্ট হয়েছে, সাধারণত সেই বাদী হবে। কিন্তু কোনো কারণে যদি সে মহিলা হয়, যে আমি বাসার বাইরে যেতে পারছি না, বা কোনো কারণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমি বাসার বাইরে গেলে প্রবলেমটা আরও বাড়তে পারে,
সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ বাদী হতে পারবে, বা আপনি কাউকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেন যে যেটাকে বলে আমুক্তার। যে আমুক্তার নামা দিয়ে আপনার যে কোনো শুভাকাঙ্ক্ষী হতে পারে, আদালতের যে সেটাকে প্রেজেন্ট করতে হবে। আপনি একজন আইনজীবীর মাধ্যমে যাবেন, আইনজীবীর মাধ্যমে গিয়ে সেটা আদালতে উপস্থাপন করতে হবে যে না, বাদী আসতে পারছে না, বাদীর পক্ষ থেকে আমি তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতে চাচ্ছি। আদালত যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি এখানে তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এখন তো আসলাম যে বাদীর বিষয়টা। আচ্ছা, আর এই মামলায় যাকে আসামি করা হয় মানে তার করণীয়টা কি? এখানে মামলাটা হওয়ার পরে আদালত এখানে সরাসরি ওয়ারেন্ট দেওয়ার কোনো নিয়ম নেই, মানে গ্রেপ্তার পরোয়ানা আপনাকে দিতে পারবে না সরাসরি। এখানে প্রথমে আপনাকে সমন দিবে, সমন দেওয়ার পরে যদি আসামি আদালতে হাজির না হয় তাহলে আপনাকে গ্রেপ্তার পরোয়ানা দিবে। তখন ওই যে আসামি তাকে একটা আইনজীবীর মাধ্যমে আদালতে আসতে হবে, তারপরে তাকে আদালতের মাধ্যমে ওই আইনজীবীর মাধ্যমে তাকে উপস্থাপন করে জামিনটা নিতে হবে। জামিনের পর অ্যাজ ইউজুয়াল আমাদের যে মামলাগুলো যে প্রসিডিং আমরা ফলো করি প্রসিডিংটা যাবে, মানে আপনি সাক্ষী আসবে, তারপরে যুক্তিতর্ক হবে, সবকিছু প্রমাণিত হলে পরে রায়টা যাবে। আচ্ছা, যেটা বললেন যে মানে আসামির যেটা যে জামিনের ক্ষেত্রটা, মানে এই মামলায় যদি আসামি যদি জামিন চায় সে কি জামিন পাবে? মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সাধারণত তো পায়, যেহেতু আছে এখানে তদন্তের ভিত্তিতেও তো দেখবে কিছুটা, তদন্তে যাবে মামলাটা। হ্যাঁ, মানে সে আসলে অরিজিনালি সে এটার সাথে জড়িত কিনা এটা একটা তদন্তে যাবে, সেই রিপোর্টটা এখানে উপস্থাপন হবে, ম্যাজিস্ট্রেট সেটাকে দেখবেন। যদি আদালত মনে করেন, বিজ্ঞ আদালত যদি মনে করেন, সন্তুষ্ট হন যে না তাকে জামিনে দেওয়া যাবে, তাহলে তাকে জামিন দিতে পারে। অনেক সময় দেখা যায় বাদীর সাথে যদি তারা কোর্টের বাইরে, সাধারণত এই মামলাগুলো মানে উচ্চ আদালত পর্যন্ত যায় না, এটা কোর্টের বাইরেই আপোষ মীমাংসাই হয় বা কোর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যদি বাদীও অনেক সময় দেখা যায় নিজের জিম্মায়ও হতে পারে যে না আমরা একটা আপোষ মীমাংসায় গেছি, তো সেখানে বাদী চাইলে তার জিম্মাতেও তাকে জামিন করাতে পারে। মানে এটা বাদী আসামি দুইজন মিলে যে আপোষটা করে সেটার ক্ষেত্রে বাদীও নিজের জিম্মায় নিতে পারে। আচ্ছা, এই বিষয়ে আপনার সাথে আরো আলোচনা করব, তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি ছিল মানহানি, আর আজকে আমাদের সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট নাসরিন পারভিন লিথি। আচ্ছা, আপনার কাছে যে বিষয়ে তখন ছিলাম যে যে মানহানি যে মামলার বিষয়ে এবং আসামির যে পদক্ষেপ, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানলাম। এখন আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসামি জামিনের পরের পদক্ষেপ। আপনি যে বলেন যদি আপোষ মীমাংসা হয়ে যায় তাহলে তো মামলা শেষ। এখন যদি কোনো কারণে আপোষ মীমাংসা না হলো তখন সেই ক্ষেত্রে কি পদক্ষেপ? আসামির কি পদক্ষেপ, বাদীর কি পদক্ষেপ? বাদীর পদক্ষেপ হলো যে অ্যাজ ইউজুয়াল আমরা অন্য মামলায় যেভাবে চলে, যে জামিন নেওয়ার পরে পরবর্তী যেই ডেটটা আমাকে দিবে সেখানে আমি হাজির হব। তারপর আস্তে আস্তে মামলার যে তদন্ত কর্মকর্তারা থাকবেন তিনি যে তদন্ত রিপোর্টটা দিবেন, ওটা হিসেবে সাক্ষী যারা যে সাক্ষীগুলো আসবে, সাক্ষী আস্তে আস্তে চলতে থাকবে, প্রসিডিংটা অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে আমাদের। সাক্ষী যদি শেষ হয়ে যায়, সাক্ষী ক্লোজের একটা সাধারণত আমরা একটা পিটিশন জমা দিই, সাক্ষী যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বন্ধ করে দেন যে সাক্ষীটা এখন আর ক্লোজ হয়ে পরবর্তী পদক্ষেপ যুক্তিতর্কে যাবে, তারপর একটা রায়ের জন্য ডেট দিবেন। রায় হিসেবে সে আমাকে ক্ষতিপূরণের আদেশও দিতে পারে বা তাকে শাস্তিও দিতে পারে বা উভয় দণ্ডও দণ্ডিত করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আসি যে সাক্ষীর বিষয়টা যে আসলো, সাক্ষী এটা কারা হতে পারে এই মামলায়? এখানে সাক্ষী যে ঘটনাটা ঘটছে, যে প্রকাশে যারা আছে, এখানে আপনি যদি অনলাইন ভিত্তিক হয়ে থাকে সেই জিনিসটা আপনি প্রকাশ করতে পারেন বা দিতে পারেন, আপনার আইনজীবী যে সে উপস্থাপন করবে বিজ্ঞ আদালতে বা অন্যান্য আশেপাশে যখন কোনো আছে যে দেয়ালে টানাইছে যে আপনার এই জিনিসটা আমার ওইখানে টানানো হয়েছে, ওই হিসেবে আশেপাশের কাউকে নিতে পারেন, আপনার পরিচিত যে আছে আপনার শুভাকাঙ্ক্ষী, তা সে যদি আপনার বিষয়টা অবগত থাকে সেও আপনার সাক্ষী হতে পারে। আর এখানে সাক্ষীদের কি পদক্ষেপ থাকবে মানে আদালতে? মানে সাক্ষীরা যে তাদের ভিত্তিতে তো মামলাটা হয়তো শেষ হবে কিংবা সাজা হবে। এখন সাক্ষী যে করে মানে সাক্ষীরা যে আদালতে উপস্থিত হয়, মানে সাক্ষীর কার্যক্রমটা কারা করে? এটা কি আইনজীবীরাই করে নাকি রাষ্ট্রপক্ষের
যারা আইনজীবী তারা এটা পরিচালনা করে সাক্ষীর ম্যাটারটা? সাক্ষীর ম্যাটারে সাধারণত জবানবন্দি যখন নেবে সে তো রাষ্ট্রপক্ষই নেবে। আর আমি যেহেতু বাদী পক্ষের, আমি তো আর জেরা করবো না, আসামি পক্ষ সেটা থাকবে, তারা জেরা করবে। মানে যে পক্ষে যে থাকে তার অপোজিট পক্ষ তাকে জেরা করতে পারে। জেরা করার মাধ্যমে যে প্রসেসটা আসবে, মানে যে তথ্যগুলো তারা পাবে, প্রথমে তো যে চার্জ হওয়ার পর তো সাক্ষীর প্রসেসটা আমাদের শুরু হয়। তাদের সমন দিবে, যদি না আসে সমন দিবে, যদি দেখা যায় সমন দেওয়ার পরও অ্যাপিয়ার না হয় কোর্টে, তাহলে আমাদের ওয়ারেন্ট চলে যাবে। মানে হলো সাক্ষীদের বিরুদ্ধে? হ্যাঁ, সাক্ষীদের বিরুদ্ধে। তারপরেও যদি দেখা যায় তারা যদি আসে, প্রসেসটা অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে আমাদের। তাদের যে তথ্য ভিত্তিতে আমরা পাবো, আদালত সন্তুষ্ট হয়ে যদি দেখা যায় যে বাদীর পক্ষে যাচ্ছে, তাহলে বাদী ক্ষতিপূরণ বা আসামির এগেনস্টে শাস্তি যাবে, ক্ষতিপূরণটা বাদী পাবে। আর যদি দেখা যায় যে না, ভুল প্রমাণিত হয়েছে, বাদী যে মামলাটা করছে সেটা মিথ্যা মামলা, তাহলে ওই হিসেবে ফেভারটা পাবে আসামি, মানে সে খালাস পাবে। মানে ওটা সাক্ষীদের উপরে ভিত্তি করে পুরোটা ডিপেন্ড করবে। করে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে মানে এই মামলাগুলো যে যদি আপোষ নিষ্পত্তি না হয়, তাহলে দেখা গেল সাক্ষীও আসলো না এবং সাক্ষীদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মামলাটা কতদিনের মধ্যে শেষ হতে পারে? এটা আসলে নির্দিষ্ট, যদি আপোষ মীমাংসা না হয়, অ্যাজ ইউজুয়াল আমাদের যেভাবে প্রসেস করে থাকে যে 2 মাস পরে 3 মাস পরে, মানে আদালত নির্ধারণ করবে, যে আদালতে বিচারটা হয়, আদালত নির্ধারণ করবে যে ডেট, একটা ডেট পরে তার একটা ডেট পড়বে, যে অ্যাপিয়ার হইতে হবে এই ডেট পরে, এই ডেট পরে, একটা নির্দিষ্ট তারিখ পর পর তো আমরা অ্যাপিয়ার হই একটা মামলা নিয়ে। তো যখন দেখা যাবে যে কয়েকটা ডেট সমন দেওয়ার পরও সাক্ষী আসেনি, তখন আমার পক্ষ থেকে তো আমি চাইবো যত তাড়াতাড়ি পারুক মামলাটা ক্লোজ হয়ে যাক। মানে এটা ক্লোজ করার জন্য? হ্যাঁ, ক্লোজ করার জন্য আমি আদালতকে ওই অ্যাপের মানে অনুরোধটা করবো। তো আমি যখন পিটিশনটা দিব যে ক্লোজ হয়ে যাক, ওটা 3 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর চলতে পারে, মানে আদালত নির্ধারণ করবে। আদালত নির্ধারণ করে। আবার কিছুটা ক্ষেত্রে আপনার 2 পক্ষের উপর ডিপেন্ড করে যে আমি লেন্দি করব। আসামি যদি চায় না আমি এত তাড়াতাড়ি মামলাটা চাচ্ছি না, সে দেখা যাবে একটা ডেট পরে আমি বাদী ঠিকই আসছি কিন্তু আসামি চাচ্ছে না, সে একটা সময় আবেদন করে দিল। আচ্ছা, এইভাবে লেন্দি হতে থাকবে। আচ্ছা, আরেকটা ক্ষেত্র জানি যে আপনি যেটা সাক্ষীর বিষয়টা যে বললেন যে তারা যদি আসতে মানে না আসে কিংবা সেই ক্ষেত্রে আদালত নির্ধারণ করবে। আচ্ছা, এটার যে মানহানি যে বিষয়টা, এটা কোন আদালতে বিচারিক কার্যক্রম শেষ হবে? কারণ আমরা তো যতটুকু জানি যে প্রথম শুরু হয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয় মামলাগুলো, হয়তো তখন যেগুলা ওই যে বিচারিক যেগুলা মানে যেগুলো সাজার উপর নির্ভর করে মানে অন্য আদালতে প্রেরণ করে, কিংবা যে আদালত ম্যাজিস্ট্রেট আদালত ওই আদালতেও শেষ করে। মানে এটার ক্ষেত্রটা কি, এটার মামলাটা কি শেষ হবে ম্যাজিস্ট্রেট কোর্টে নাকি তার উপরের যে কোর্টগুলো আছে দায়রা জজ? কোর্টেই শেষ হবে, কারণ যেহেতু এটার সর্বোচ্চ শাস্তি আপনার যদি পেনাল কোড অনুযায়ী ধরি 501, 502 এবং 500 ধারা অনুযায়ী যেটা আছে সেটা তো 2 বছর মানে কারাদণ্ড, 2 বছর সাজা। হ্যাঁ, 2 বছর সাজা, অর্থদণ্ড অথবা উভয় হতে পারে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে থাকে সেটা 5 বছর বা 10 বছর থাকবে, তো এটা ম্যাজিস্ট্রেট কোর্টে নিষ্পত্তি করতে পারবে। আবার যদি আপনি ডিজিটাল নিরাপত্তা ধরেন, সেটা 5 বছর পর্যন্ত ওদের যে কারাদণ্ডটা থাকে। না, ওটা তো হবে স্পেশাল ট্রাইব্যুনাল, হ্যাঁ, আলাদা special ওদের tribunal। ট্রাইব্যুনাল যেটা আলাদা থাকে ওই ওইভাবে হবে। আর আদালত। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে মানে নর্মাল তো ম্যাজিস্ট্রেট কোর্টেই হয়ে থাকে, তো ম্যাজিস্ট্রেট কোর্টে নিষ্পত্তি করতে পারবে। মানে যদি শুধু মানহানির বিষয়টা উল্লেখ থাকে তাহলে পুরোটাই ম্যাজিস্ট্রেট কোর্টই হবে। আর যদি 2টা ট্রাম থাকে, হয়তো আমি যতটুকু জানি যে মামলা একটাই থাকবে কিন্তু ভাগ 2টা হয়ে যায়, মানে তদন্ত রিপোর্ট 2টা হয়, কিছু যাবে ওই আদালতে, কিছু এই আদালতে চলবে। এই মামলায় দেখা গেল যে মানে আসামি সাজা পেল, তার করণীয়টা কি থাকবে? আসামি যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে সে আপিল করবে, মানে উচ্চ আদালতে আপিল উচ্চ আদালতে আপিল করবে। উচ্চ আদালত বলতে এখানে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে নিষ্পত্তি হয় মামলাটা, তাহলে সে মহানগরে, যদি মহানগরের মধ্যে হয় তাহলে মহানগরে যাইতে পারবে, অথবা যদি আমাদের জেলা ভিত্তিক তো জেলা জাজ কোর্টে যেতে পারবে। মানে ওই যে ইয়ার ঘটনাস্থল বুঝে, মানে যদি মহানগর এরিয়ার মধ্যে হয় তাহলে মহানগর দায়রা জজ, আর মহানগর বাইরে হলে জেলা দায়রাতে আপিল করবে। আর সর্বশেষ আশ্রয়স্থল হলো আমাদের হাইকোর্ট। আর হাইকোর্ট পর্যন্ত সাধারণত আমাদের যায় না, তার আগে এটার আপোষ নিষ্পত্তি হয়ে যায়। আর এখানে ইয়ার কি করণীয় যদি দেখা যায় আসামি যেটা বাদী যদি এক্ষেত্রে বাদী যদি মানে সংক্ষুব্ধ হয় যে না আমি মানিনি, রাইটার সে যদি না মানে, তাহলে সে রিভিশন যেতে পারে। এটা তো সর্বশেষ আশ্রয়স্থল। সর্বশেষ আশ্রয়স্থল, মানে এরপরে তো আর আমি আর কিছু করতে পারবো না। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মানহানি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব একই সময়ে।
সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন।